দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি রয়েছেন কবি ও শিক্ষাবিদ অধ্যাপক স্নিগ্ধা বাউল। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার কবিতা, তার অনেক কিছু সম্পর্কে কথা হবে আজকে। কথা বলছি স্নিগ্ধা বাউলের সাথে। স্নিগ্ধা বাউল, আপনাকে স্বাগত ক্ষণকালী স্টুডিওতে। অনেক ধন্যবাদ কাকুন্দা আপনাকে। ভালো লাগছে আমার নিজেরও, অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ স্নিগ্ধা বাউল। স্নিগ্ধা বাউল নিজেও উপস্থাপনা করেন, তার সাথে সঞ্চালনা করতে যে একটু সমস্যা হওয়া স্বাভাবিক। উনি অনেক মানে এই দিক দিয়ে অনেক মাহের একজন মানুষ। যাই হোক, আমি স্নিগ্ধা বাউল সম্পর্কে একটু বলে নিই। তিনি এখন কাজ করছেন সহকারী পরিচালক হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, ওখানে আছেন। আর তো কবিতা লিখছেনই, আর জাতীয় গণমাধ্যম যতগুলো আছে, দৈনিক যতগুলো আছে, সবগুলোতেই প্রায় ওনার কবিতা আমরা দেখতে পাই, এবং ওনার ভক্ত প্রচুর আছেন। ঠিক আছে, এখন স্নিগ্ধা বাউল কথায় চলে যাই। প্রথমে গতানুগতিক প্রশ্ন, কিভাবে সাহিত্যের দিকে ঝুঁকে পড়া? আচ্ছা কাকুন ভাই, আমি প্রথমেই যে জিনিসটা শেয়ার করতে চাই আর কি, জাস্ট এটাকে বলা যায় যে আমার নামের সাথে যখন অধ্যাপক যুক্ত করা হলো, তো অনেকেই আমাকে হচ্ছে ইনবক্স করেছে যে তুমি অধ্যাপক কবে হলো আর কি। তো আমাদের একটা ক্যাটাগরি আছে যে আমাদের প্রথমে প্রভাষক, তারপরে সহকারী অধ্যাপক, তারপরে সহযোগী অধ্যাপক, তারপরে অধ্যাপক। তো আমরা কিন্তু দেখা যায় যে আমরা যখনই এরকম টিচিং প্রফেশনে ঢুকি এবং মাস পিপল যেটা ধরে নেয় যে সে প্রফেসর আর কি। তো এই জিনিসটা আমরা এনজয় করি যে আমাদের শুরুতেই আমরা সর্বোচ্চ ক্যাটাগরিটা পেয়ে যাই। তো সেই হিসাবে আজকে আমি ইচ্ছে করি আর বলিনি যে আমার এই জিনিসটা সংশোধন করা হোক। আর যে প্রশ্নটার আমি সম্মুখীন হলাম, সেটার বিষয়ে সরাসরি যদি বলি যে আমি সাহিত্যের ছাত্রী, সাহিত্য পড়াই বা পড়াচ্ছিলাম। আর সাহিত্য চর্চা একেবারে শুরু হচ্ছে আমাদের পারিবারিক ভাবেই বলা যায়। বিশেষ করে আমার যে দাদা, যিনি আমার আপন বড় ভাই, ও খুব ভালো ছবি আঁকতো, ও তবলা বাজাতো ভালো, ও ভালো কবিতা আবৃত্তি করতো, লিখতো। কিন্তু শেষ পর্যন্ত হয় না যে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলা অনেকগুলো দায়িত্ব পালন করতে গিয়ে নিজের এই সবগুলো জিনিস ছেড়ে দেয়। তো ও যখন ছেড়ে দিল, কিন্তু ওর যে সেলফ ভর্তি যে বই, আমি অনেক গোপনে অনেক বই গোপনে গোপনে পড়েছি বা দেখেছি। ওর সাথে আমি সকালে ওদের যে ভ্যান গাড়িতে করে প্রভাত ফেরিতে যাওয়া, সেই ভ্যান গাড়িটার মধ্যে আমি বসে থাকা ছোট, মানে এই যে অভিজ্ঞতাগুলো, এগুলোই আসলে আমাকে তৈরি করেছে। আর সাহিত্যে তো আসলে দিনক্ষণ মেপে বা তারিখ মেপে আসা হয় না, পুরো জীবনটাই একটা সাহিত্য আমার কাছে। ধন্যবাদ স্নিগ্ধা বাউল। আর ওনাদের সাহিত্যের এটা গতানুগতিক প্রশ্ন, আসলে কমন প্রশ্ন, সবাই সাধারণত এইভাবেই শুরু হয়। আমি সেই ধারা থেকে বেরোতে চাইনি, কিন্তু প্রশ্ন আছে একটা। সবচেয়ে কঠিন সাহিত্যের সবচেয়ে কঠিন ধারা হলো কবিতা। আচ্ছা, গল্প নয়, অন্য কিছু নয়, কবিতায় কেন? এরপরেও কবিতা নিয়ে অবশ্য আরেকটা প্রশ্ন আছে, এটা শুনিনি। আমি আসলে ভাবছিলাম যে কি কি প্রশ্ন আসতে পারে। কবিতায় কেন, এটার আমার মনে হয় যে সাহিত্যের সবচেয়ে কঠিন মাধ্যম যদি কবিতা হয়ে থাকে, তবে সবচেয়ে সেটা হয়তো উপলব্ধির জায়গা থেকে। কিন্তু আমার মনে হয় যে কবিতা যতটা কঠিন, তার চেয়ে বেশি উপলব্ধির জায়গাটি তৈরি করে অনেক দ্রুত। তো সেই হিসেবে একজন উপলব্ধিপ্রাণ মানুষ হিসেবে, অথবা শব্দ নিয়ে খেলার যে জগৎটা তৈরি করতে চাই আমরা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে কবিতা হয়তো বা ভেতর থেকে আসে, আমি জানি না। আমার গল্প লিখতে খারাপ লাগে তা না, অনেক গল্পের প্লট মাথায় ঘুর ঘুর গিজ 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 করে, কিন্তু শেষ পর্যন্ত যখন এটাকে রূপ দিতে যাই, আমার ভেতর থেকে আমি এটা চলে আসে যে এটাকে আমি কবিতায় নিয়ে যাই, হয়ে যায়। তো স্নিগ্ধা, আরেকটা প্রশ্ন যেটা আমি আগেই একটু রেখে গিয়েছিলাম, যে দেখা যাচ্ছে আপনি বই মেলার গুলোর দিকে খেয়াল করুন বা বই প্রকাশের দিকে খেয়াল করুন,
কবিতার বই খুব বেশি প্রকাশিত হয়, যা বই প্রকাশিত হয় তার বেশিরভাগই কবিতার বই। তো সাহিত্যের সবচেয়ে কঠিন অংশ, যেটা অনেকটাই ব্যাকরণবদ্ধ, যেটার অনেকগুলো নিয়ম কানুন আছে, ছন্দ মাত্রা সবগুলোর বাঁধনে বেঁধে সপ্তকে বেঁধেই কবিতা হয়। কবিতার রূপটা একটা পরিশীলিত রূপ, একটা মার্জিত রূপ এবং সম্পাদিত রূপ বলতে পারি আমরা একটা লেখার মধ্যে, যেটা সেই ক্ষেত্রে কঠিন জায়গাটায় এত বই প্রকাশ, এত কবি কেন? আমি আসলে জিনিসটাকে খুব জটিলভাবে দেখি না। আমার আমার উপলব্ধিতে আছে যে আমি আমার ঠাকুমাকে আমি দেখেছি যে আমাদের যখন আদর করে গল্প বলতেন, তার সেই গল্প বলার মধ্যেও একটা আলাদা ছন্দ ছিল। যেটাকে আমি কবিতা না বলে ছাড়তে পারবো না। তো মানুষের জীবন যখন ছন্দময়, সেই জীবনটাকে যখন সে ধরতে চায়, তার কাছে ১ম এ ফরমেট হিসেবে কবিতা আসতেই পারে। আর প্রকাশনার ক্ষেত্রে এখন কবিতাই তো লিখছি। কা কারো মাথায় তো আর বাড়ি দিচ্ছে না। চর্চাটা করুক না, সবাই করছে, বা এই জায়গাটাকে হয়তো অনেকে ভাবছে যে আ ২-৪ টা লাইন একসাথে করে ফেললেই হয়তো কবিতা হয়ে যাচ্ছে। কিন্তু আ আ আমি আপনার সাথে একমত যে অ্যালিগরি তৈরির যে জায়গাটা, কবিতায় যতটা আসলে বলতে চাই, যে বলতে না পারাটাই কবিতায় অনেকটা আ আ প্রকাশিত হয়। অব্যক্ত যে ভাবনাগুলো, সেগুলো যেন আরো অব্যক্ত হয়ে ওঠে কবিতার মধ্যে। তো এই যে বিষয়গুলো, এটা হয়তো আ অ হয় কি যে প্রত্যেকটারই তো একটা শ্রেণী আছে। আ আ কারো টাকা আছে, কারো টাকা নেই, কেউ মোটা, কেউ চিকন। এই যে একটা শ্রেণীভেদের জায়গা কিন্তু আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রেও আছে। তো যিনি লিখছেন আজকে, আ বোধগম্যতা হয়তো আপনার আমার বিচারে বা অনেক বোদ্ধা পাঠকের বিচারে হয়তো তার কবিতাগুলো হয়তো কবিতার ফরমেট এ পড়ছে না। কিন্তু একসময় হয়তো তিনিও ওই জায়গাটায় পৌঁছে যাবেন। সুতরাং আ আমি নিরাশাবাদী না। হোক না। আরো আরো বেশি বই প্রকাশিত হোক। তো আশাবাদী স্নিগ্ধা বাউলের কাছে প্রশ্ন এই ক্ষেত্রেই, যে এই যে কবিতার বইগুলো বেরোচ্ছে, আপনি দেখেন বই বিক্রির দিক দিয়ে যদি হিসাব করেন, দেখবেন উপন্যাসের কাটতি সবচেয়ে বেশি। আপনি যদি হুম। আপনি যেহেতু জানেন, এই জায়গাটায় আছেন, চর্চায় আছেন, জানেন প্রকাশন উপন্যাসের কাটতিটা এদিক দিয়ে বেশি। তা সত্ত্বেও কবিতার বই বের হচ্ছে, বিক্রি হচ্ছে না। এই যে দেখো, একটা কবিতার বই বের করে ঘরে রেখে দেওয়া, অন্যজনকে নিজে জানান দেওয়া, নিজে যে বইটা কোথাও পুশিং যেটা বলি আমরা, সেল করা, হ্যাঁ, যে নিজে আগ্রহ করে, যে এই জায়গাটায় কবির আত্মসম্মান বোধের সাথেও তো একটা প্রশ্ন থাকে। এই ক্ষেত্রটা আপনি কিভাবে দেখেন? এই জায়গাটি আসলে তৈরি হওয়ার জন্য প্রথমত ওই যে আমি বললাম যে কিছুটা তো শ্রেণীভেদের জায়গা তো থাকেই। আ এই যে আমার মনে হয় যে যখন একজন কবি, মানে আমি বিশেষ করে মনে করি যে যেদিন আমি হয়তো মনে হবে যে আমি আমার জীবনের শ্রেষ্ঠতম কবিতাটি লিখে ফেলেছি, তারপর হয়তো আমি আর লিখব না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আরকি। আমি লিখেই যাচ্ছি। কারণ আমার মনে হচ্ছে আমি যা লিখতে চাচ্ছি তা এখনো পর্যন্ত আমি লিখতে পারিনি, বা আমার দ্বারা সম্ভব হয়নি। তো প্রত্যেকটা মানে আসলে অনুভূতি বা অনুভূতি প্রবণতা বা আত্ম উপলব্ধি না থাকলে কিন্তু লেখক হওয়া যায় না। আমরা যেভাবে অনেকের অনেক কথা বলি। কিন্তু নিজের যে স্নিগ্ধ, মাঝখানে একটু ঢুকে যাই, আমি একটু মাঝখানে ঢুকে যে ঢুকে গিয়ে বলি যে আসলে সেরা লেখাটা কোনো সেরা লেখকের সেরা লেখাটা কি কখনোই হয়? যিনি লিখেন তার হয়তো কাছে। হয়তো এজন্যই লিখে যায় আরকি। কারণ আ আ আত্ম উপলব্ধি তো, মানে আত্মতুষ্টি তো আসে না। যেটা আমার কখনোই মনে হয় না। যখন আমি 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 খুব একদম সরল স্বীকারোক্তি বলছি। আমি ১ম দিকে যখন ২-৪ জন আমার কাছে কবিতা চাইতো, আমার মনে হতো যাই লিখতাম, কি সুন্দর লিখেছি। কিন্তু এখন যখন আমি লিখি, আমার কাছে মনে হয় ধুর ছাইপাশ কি লিখেছি। মানে কেন আমি আমার আমার মতো করে কেন লিখতে পারছি না। আমি এই 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 যে আ তীব্র একটা যে আম আ মানে শূন্যতা আমার ভেতরে কাজ করছে। এটা অনেকটা কি বলে যে বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহের যে শূন্যতা, বিভব পার্থক্য যেটাকে বলে, আমি অনবরত এটার ভেতর দিয়ে যাচ্ছি। আর যাদের আত্মসম্মানের কথা বলছেন, বই নিয়ে যাচ্ছে, নিজে টাকা খরচ করে বই করছে, বা অন্যকে জোর করে পাঠ করাচ্ছে, "ভাই আমার বইটা পড়ে দেখবেন, আমার বইটা জানবেন।" এই বিষয়গুলো না
আ এগুলা থাকবে। এগুলা আছে বলেই তো অনেক বোদ্ধা পাঠকেরও জায়গা আছে, আবার অনেক উন্নত লেখকেরও জায়গা আছে আরকি। আমি উনাদেরকে খাটো করে দেখছি না। কিন্তু উনি দেখবেন যে যিনি আজকে আপনাকে এই ধরনের একটি মানে জোরপূর্বক তার বইটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, হয়তো তার ভেতরে যখন উপলব্ধির জায়গাটা তৈরি হয়ে যায় তখন কিন্তু তিনি নিজেকে সংযত করেন। এবং তিনি ব্যক্তিগতভাবে যদি এই সংযতের জায়গাটা আসেন তাহলে তার জন্য সেটা হয় যে সর্বোচ্চ আ আ যে হ্যাঁ, তিনি বেড়ে উঠেছেন। তো সবাইকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। অনেকে বলেন যে এটা আসলে কবিতা লিখতে সময় কম লাগে এবং উপন্যাস বা গল্পের অনেক সময় ধৈর্যের ব্যাপার, সেই জন্যই অনেকে কবিতার দিকে ঝুঁকে দেন। এই যে কথাটা কি মনে হয় আপনার এই ব্যাপারটা? আসলে আমার তো মনে হয় যে বেশিরভাগ সময় আমি চারপাশে যা কিছু দেখি প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার মাথায় গল্পের মতো করে গিজ করে। কিন্তু যখন আমি লিখতে যাই সেটা মনে হয় যে কবিতায় রূপ দিতে পারলে আরো বেশি তুষ্টি আসে আরকি। আত্মতুষ্টি আসে। গল্প লিখতে পারাটা কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা গল্পকে যে মডিফাই করা, গল্পটার হচ্ছে শুরু, মধ্য এবং এর অন্তে নিয়ে যাওয়া, এর ভেতরে বর্ণনা, বিশ্লেষণ এভরিথিং এটাকে ইনক্লুড করা, এটাও একটা চর্চার বিষয়। এবং কবিতায় এই জিনিসগুলাকে আমি 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 একদম অল্প শব্দে শব্দটাকে নিয়ে আমি একেবারে কি বলে ডাইসের মধ্যে বসিয়ে আমি এটাকে একটা প্রাণ দেয়া, এটা তো আরো জটিল বিষয়। কিন্তু ওই যে ওই বাজারে কাটতে যে কথা, ওইটা নিয়ে নিশ্চয়ই আমরা ক্ষণকালে আলোচনা করব না। আপনার এই কথাতেই চলে আসি। অধীর বিশ্বাস যোগ দিয়েছেন আমাদের সাথে পশ্চিম বাংলা থেকে। অধীর বিশ্বাস, অধীরদা বলছেন কবিতা সহজ। সহজ হিসেবে প্রথমেই এই মাধ্যম আসে, কবিতা কঠিন নয়, প্রকৃত গদ্য শিল্পও তো কবিতায়। এই যে অবশ্যই। হ্যাঁ, আপনার সাথে কিন্তু অধীরদার কথা অনেকটাই মিলে যাচ্ছে, কিন্তু এখানে আমার একটু কথা আছে। আচ্ছা। আপনার কথার পরিপ্রেক্ষিতেই আসি। এই যে ডাইসে বসিয়ে একটা মানে শব্দ মানুষের ভিতরে অল্প কথায় ঢুকিয়ে দেওয়া, যেভাবে মানুষের মাথায় ঢুকে থাকে, কথায় কথায় যেরকম যেভাবে মানুষ উচ্চারণ করে, কোট করে, উদ্ধৃত করে, সেই ক্ষেত্রে কিন্তু উপন্যাসের ক্ষেত্রে এইভাবে হয় না। সেই ক্ষেত্রে কবিতার লেখাটা সত্যিকার অর্থেই অধীরদা, আপনি কবিতা সহজ বলছেন, কবিতাটা খুবই কঠিন জায়গা। যদি স্নিগ্ধা এই ব্যাপারে আরেকটু কিছু বলতে চান। আ এইটা অধিদাকে জীবন সেক্ষেত্রে কিন্তু আমি জীবনের কথা বলব। আমরা প্রত্যেকেই মনে করি জীবনে অনেক জটিলতা আছে, অনেক কিছু আছে। তারপরে জীবনকে আমরা কাটিয়ে নিয়ে যাই। আবার জীবন সহজ এবং সুন্দর। তো কবিতার জায়গাটা এরকম যে কবিতা যতটাই সহজ আ আ তার আঙ্গিক কাঠামোতে বা তার যে ব্যর্থতা তৈরির যে জায়গাটা, সেই জায়গাটাতে হয়তো আ কবিতা আ অনেক সুদূর প্রসারী। আ যতটা মানে সহজ করতে যায় না বলে সহজে ঐরকম অবস্থা আরকি। কবিতা সহজ কিন্তু জীবনের মতো জটিল। রবীন্দ্রনাথকে সেই আবার কোট করা রবীন্দ্রনাথকে, সেই আবার কবিতার ভাষাতেই, নাকি? এটাই তো তো কবিতার সার্থকতা যে এটাই হ্যাঁ, তো সার্থকতা। আমরা প্রত্যেকটা মানে প্রহরে হচ্ছে আ চর্চা করব এবং এটাকে সহজভাবে যেমন করে নেওয়া যায়, তেমনি আবার জটিলও করা যায়। কারণ আমার মনে হয় যে আ এখানে আরো একটা বিষয় কাজ করে কাকদ্দা আসলে রুচি। মানে আপনি আপনি আ আ রুচিটা আপনার জীবন বোধটা একটা বড় ব্যাপার। আপনি প্রতিদিন সূর্য ওঠা দেখেন। আপনি দেখেন, আমি দেখি আমার মা প্রতিদিন আ আ প্রভাতে হচ্ছে সূর্য প্রণাম করে, সূর্য ভক্তি করে। বাট আমি তো করি না। কিন্তু আমার কাছে কিন্তু সূর্য ওঠাটা কবিতার মতো সুন্দর। আমার মায়ের কাছে প্রার্থনাটা কবিতার মতো সুন্দর। সো কবিতা আসলেই সহজ, কিন্তু সহজ জীবনের যে জটিলতা সেটা কবিতার মধ্যে বিদ্যমান। এই বোধের প্রশ্ন তো স্নিগ্ধা, আপনার কিছু কথা আছে। আপনার বোধটা একভাবে চিন্তা করেন, একজন আলসে মানুষ চিন্তা করে যে সূর্যটা দেখাটাই তার জন্য খারাপ, যে না আমি এত ভোরে উঠে গেলাম, আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। বোধের চিন্তাটা কিন্তু নানাভাবে আসে। ঠিক আছে, এই এই পর্যায়ে এতটুক থাক আলাপচারিতা, এখন একটু কবিতায় চলে যাই। স্নিগ্ধা বাউলের কবিতা শুনতে চাই আমরা। এটা তো অনেক জটিল কাজ। আমার আসলে আমি একটু বলি যে আমার ৩ টি আ ২ টি আমরা জানি, আমি গ্রন্থ। তো বইয়ের আমি কথায় পড়ে আসছি, আগে কবিতা শুনে নেই, বইয়ের কথায় পড়ে আসছি। আমি আমার ১ম প্রকাশিত বই থেকে একটি কবিতা পড়ছি। যে কবিতাটার নাম আম 'স্নিগ্ধ বাতাসের দগদগে ক্ষত।' এই বাতাসটা বড় যন্ত্রণার।
বাতাস হবে চুল ওড়ানো বাতাস, পতপত করে আওয়াজ হবে, ওনা ভাসিয়ে নিশ্চিত মনে বসে থাকবো উদাম বক্ষে। এই বাতাসটা কেমন যেন, খালি মনে হয় জানালা লাগাই, পর্দা টানাই, ব্যালকনিতে সরে যাই আর নতুন করে কিছু না সাজি। এই বাতাসে পোড়া গন্ধ, পেট্রোল নয়, হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে যত স্বপ্নেরা, বুনো হাসছে তরুণ পাখির ডিম, ভাসছে তিতাস আর মেঘনার সঙ্গম সঙ্গী ধ্যানস্থ বকনেতা। প্রতিদিন ভোরে হুইসেল বাজিয়ে তিতাস চলে যায় ব্রাহ্মণবাড়িয়ার পথে। এই স্টেশনের পরেই মাত্র ঘন্টা দেড়েকের পথ। এই একই বাতাস বয়ে বেড়াচ্ছে আমার আর তার নিঃশ্বাসের গল্প। না জানি মালতী, তাপসী, আমার বয়সী, অথবা আমার মা, কন্যা, ঠাকুমার চোখে সে কি ভয়। আমি এখনো আছি এই লোকালয়ে, হয়তো নাই বলেই আছি, একদিন সত্যিই যদি না হই। জীবনানন্দ কি এখনো এই বাংলাতেই আসতে চাইবেন? কেউ কি ইদানিং স্বর্গে বা নরকে যাবেন? জীবনবাবুকে একটু খবর দিবেন, জাল্লাপাড়ার গলিতে গলিতে আগুন, তিনি আসতে চাইলে যেন ধর্ম পরিবর্তন করে আসেন। প্রতিবাদ তো একটাই শেষ কেন, আমরা আরেকটা শুনি, অন্তত দুটো শুনি, তারপর আলাপচারিতা কি। আমি আরো একটি কবিতা পড়ছি আমার শীতের পুরাণ চাদর থেকে। কবিতার নাম সাদা বৃত্তান্ত। সাদা বৃত্তান্ত তার পুরো ছবিটি, যেমন কামিনী ফুলের চিকন শরীর, রেণুর পরে থকথকে সাদার মিথস্ক্রিয়া, ঝরে পড়ে ছুঁয়ে দিলেই, রজনীগন্ধার মতো সেই ঊর্ধ্বমুখী, সবুজ ছাপিয়ে ঝকঝকে সাদা সাদা, ভালোবাসা সাদা, ভক্তি সাদা, ধোঁয়া সাদা, আজকাল শীতলক্ষা নদীর ঢেউ খেলে যায় সাদায়। উড়ে যাও বক পাখি, ডানা জুড়ে সাদা মেঘ, তোমার ওড়না সাদা, অন্তর্বাস সাদা, স্তন সাদা, দুগ্ধ সাদা, আমার ধারণা অমৃতও সাদা। সাদায় সদা জাগ্রত আলো, তুমিও সাদা, আমিও সাদা। চোখ দুটি ধূসরতা কাটিয়ে আছড়ে পড়তে চায় সাদার এই মিথস্ক্রিয়া, অনন্ত শুভ্রতায়। চমৎকার লেখা। তো এই যে সাদার কথাটা আসলো, এখন সাদার কথায় চলে যাই। এই যে রেসিজম শব্দটা আসে, আপনি বর্ণবাদের কথা আমরা যে বলি, তো সেই ক্ষেত্রে যদি যারা পৃথিবী ডমিনেট করে, যারা পৃথিবী শাসন করে, শোষণ করে, তারা সাদা অংশের মানুষ। আজকে যদি আফ্রিকানরা পৃথিবী শাসন করতো, তাহলে কি মানুষ কালো হতে চাইতো কিনা, আর আপনার এই উপমাগুলো কালোতে ফিরে আসতো কিনা? স্নিগ্ধা। না, আমি আসলে এটাই হচ্ছে মনে হয় যে কবিতার বহুমাত্রিকতা। এখানে আসলে রেসিজমের জায়গাটা না, আমি আসলে অনন্ত শুভ্রতার কথা যেটা বলতে চেয়েছি, যে আমাদের ভেতরকার যে প্রেম, আমাদের সমস্ত সৌন্দর্য, এই সাদা মানে সাদা তো আসলে অনেকগুলো রঙের মিশ্রণ। তো সেক্ষেত্রে আমি সেটাকেই মেন করেছি, রেসিজমের জায়গা থেকে না। তবে হ্যাঁ, আফ্রিকান মানুষ, আমি আমি কালো, সুতরাং আমার কাছে মনে হয় কালোই সৌন্দর্য। আর সৌন্দর্যের বিষয়টা তো আরো অনেক মানে আরো গভীর, আরো 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 বহুমাত্রিক, আরো তীব্র। তো সেক্ষেত্রে পৃথিবী শাসন করার যে বিষয়ের প্রশ্নটি আসলো, সেটা তো আসলে শুধুমাত্র বর্ণবাদ দিয়ে হচ্ছে না, ক্ষমতার আরো অনেকগুলা ডাইমেনশন আছে। তার মধ্যে অর্থ একটি মানদণ্ড, আরো অনেক কিছু আছে, সোসাইটি আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সে তার অনেকগুলো উপকরণের মধ্যে একটা উপকরণ হচ্ছে রেসিজম আর কি, আমার কাছে তা মনে হয়। ঠিক আছে, তো আমরা একটা জিনিস শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানানোটা হয়নি, আপনার জন্মদিনের শুভেচ্ছা। গতকাল বোধহয় আপনার জন্মদিন ছিল। আমরা ক্ষণকালের পক্ষ থেকে, অংশমালীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখন। এবং আপনাকে আরেকজন শুভেচ্ছা জানিয়েছেন, মামুন মাসুম, বলছেন শুভ জন্মদিন প্রিয় কবি স্নিগ্ধা বাউল। আমরা যারা সাথে আছে তাদের নামগুলো একটু পড়ে নিই। ধন্যবাদ দিচ্ছি আমি মামুন মাসুমকে। হ্যাঁ, আছেন আমাদের সাথে ফরিদ সিফাতুল্লাহ,
শুভ সন্ধ্যা জানাচ্ছেন। শুভ সন্ধ্যা সিফাতুল্লাহ। সাথে আছেন কানাডা থেকে মধুবন্তী, আছেন মাহবুবুল আলম, আলিফ আশরাফ আছেন সাথে, অতিথিরা তো আছেনই। মাহবুবুল আলম বলছেন স্নিগ্ধা দারুণ লাগছে, সাবলীল বর্ণনা, মুগ্ধ। বাংলাদেশ থেকে রোমান জাহান আছেন, আছেন স্বপন রয়, কবি স্বপন দা আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বপন দা থাকুন সাথে, শুনুন কি বলছেন স্নিগ্ধা বাবু। তো স্নিগ্ধা, আলাপে চলে যাই, আবার বইয়ের কথায় আসি। 3টা বই, তাই তো? 3টা বইয়ের মধ্যে একটি সর্বশেষ যে বইটি হয়েছে ওইটা আসলে 11 জনের একটা সিরিজ ছিল, সেখানে আমার এক ফরমার একটা বই ছিল। এটাকে আসলে পরিপূর্ণ গ্রন্থ বলা যায় না, পুস্তিকাই বলা যায় আর কি। তো 3টা বইয়ের মধ্যে রাংতা কাগজ, শীতের পুরান চাদর, জখমি ফুলের ঘ্রাণ। জখমি ফুলের ঘ্রাণ এই নামটা কি একটু অন্যরকম। জখমি ফুলের ঘ্রাণ কি আলাদা হয় স্নিগ্ধা? আমি যখন কথা আছে আবার সেই রবীন্দ্রনাথে যেতে হয়, পদাবলিতে যেতে হয় যে দেবতারে যাহা দিই তাহা দিই প্রিয়ে রে, প্রিয়ে রে দেবতা কই, দেবতারে প্রিয়ে। তো ফুল তো আসলে একটা অনুষঙ্গ মাত্র, এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি হয়তো একটা ফুটন্ত ফুল। এবং আমারও তো জখম হয়, আমাকেও তো অনেক কিছু পিষ্ট করে যায়, আমাকে অনেক কিছু আহত করে। তেমনি প্রত্যেকটা মানুষের যে অন্তর জগতে তার যে বাগান, তার যে ফুটন্ত যে প্রস্ফুটিত তার যে অবস্থান, সেটাও তো কখনো কখনো জখম হয়, এবং তার ভেতরেই সে দহনের ঘ্রাণটা কিন্তু সেই পায়, অথবা তার মতো করে যে উপলব্ধি করতে পারে সেও সেটার ঘ্রাণ পায়। আমি সেই জায়গা থেকে আসলে এটাকে ধরার চেষ্টা করেছি। ফুল মানে কেউ ফুল তুলে নিয়ে পিষে ফেললো তা না। আমাদের অন্তর্জগতের যে বিষয়টা আমরা নিজের উপলব্ধি করতে পারি, বা আমি নিজে যার আমার ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে যায়, আমি সেই জিনিসটাকে ধরতে পেরেছি। তো জখমি ফুল থেকে একটু শুনে আসি আমরা কিছু। জখমি ফুলের গানটা আমি বইটা একটু দেখাতে চাই। খুবই ছোট্ট একটা বই এবং খুবই মানে ভালো ছিল। আর জখমি ফুলের ঘ্রাণে মোট 14টি কবিতা আছে, এবং প্রত্যেকটা কবিতায় আঞ্চলিক ভাষায় লিখিত। এটার একটি 1 নম্বর থেকে একেবারে শেষ কবিতায় এসে এখানে একটি চরিত্র আছে। এখানে স্নিগ্ধা, এখানে আপনার সাথে একটা কথা আমি যোগ করতে চাই। আপনি মানে আমাদের ভাষার যেটা আপনি বলতেছেন, আমাদের যে আমরা মুখের যে প্রচলিত ভাষা, সেই ভাষায় লেখা, এই তো? একেবারে আমার অঞ্চল যেটা, আমার অঞ্চল বলতে আমার একেবারে যে ভাষায় আমি অভ্যস্ত, মানে আমার ঢাকা অঞ্চলের ভাষা না, আমার নরসিংদী আমার নিজ জেলা। এটাকে বলা যায় যে একেবারে ওই অঞ্চলের ভাষায় লিখিত কবিতাগুলো। এই ক্ষেত্রে স্নিগ্ধা আমি একটু কথা যোগ করে নিই, যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে এইখানেই কিন্তু আমাদের সাথে ভারতের পশ্চিমবঙ্গের একটা পার্থক্য আছে। আমাদের ভাষার, তাদের যে ভাষার, আমরা যেভাবে ভাষা চর্চা করছি, আমাদের চর্চায় কিন্তু অনেক সময় মূল ধারায় আমাদের আঞ্চলিক ভাষাটাও চলে আসছে। আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠা করতে, আমাদের অনেক ক্ষেত্রেই অনেকেই চেষ্টা করছেন। এখন যারা লিখছেন তারা অনেকেই তাদের নিজের অঞ্চলের ভাষাটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এবং বাংলার চর্চাটা আমাদের যেভাবে হচ্ছে, এটা কিন্তু আমাদের সাথে একটা পার্থক্য গড়ে দিচ্ছে পশ্চিম বাংলার সাথে। যে বাংলা ভাষার যে বহুমাত্রিক চর্চা, বহুমাত্রিক মানে ধারণা চিন্তার যে চেষ্টাটা, এটা বোধহয় একটু আলাদা করে দিচ্ছে আমাদের পশ্চিম বাংলার সাথে। কবিতাটা শুনে তারপরে এই ব্যাপারে আলোচনাটা শুরু করি। হ্যাঁ, এই ব্যাপারে আমারও আসলে বেশ কথা বলার আছে। আমি জখমি ফুলের ঘ্রাণ থেকে একটা কবিতা পড়ছি। আমি প্রথম কবিতাটাই পড়ছি, যদিও এই কবিতাটা আমি আসলে অনেক জায়গায় পড়েছি, তারপরে পড়ছি। কবিতাটার নাম আদিগন্ত কটাক্ষ। এই যে তোমারে ঘিরা আমি সুরমার হইয়া যাই, এর সব গিয়া ঠেকে তোমার ব্যস্ততার দরজায়। আমি ঠায় দাঁড়াইয়া ভাবি,
কি করুম তবে? এক কলিং ঘন্টা লগে দাঁড়ায় আমার সমান্তরালে। বাজলেই জানি বাজবো আরো মসৃণ দরদ কণ্ঠ। আমি আরো সুরমার হমু দ্বিতীয়ার সান্দেল্লাহান। আমার হাতগুলান বাড়াইতে বাড়াইতে আজ বনসাই। এক হাত মাইপা রাহে আরেক হাতের দূরত্ব। সার অসার আমার পা গুলান ভাবে আর কত দূর? সিঁড়িগুলা নাইমা আসে লতাইন্না সাবজেন। আমি গুনি আর গুনি। গুনতে গুনতে জানি তুমি আবারও সুরমার করবা আমারে। চক্ষের চাহনি দিয়া জ্বালাইবা মদনের ছাই। তোমারে ঘিরা ঘুরুম লাথিমের আংটায় আমি। আমার কামিনী ফুল ছুঁইয়া দেখা হইব না। ছুঁইয়া তোমারই ভাবুম আমার ব্রহ্মাণ্ড। আমি শামুক হইব, শালুক হইয়া রইব। এক জীবন থাকি যাইব তবু চুরমার হইবার তরে। এখন আলোচনাটায় চলে আসি। চমৎকার কবিতা, আঞ্চলিক বয়ানে আর কি। তো স্নিগ্ধা, ভাষা বিষয়ক আলোচনাটা যেটা বলতে চাচ্ছিলেন সেটা শুনতে চাচ্ছি। ভাষার আমাদের যে আঞ্চলিক যে শব্দ দিয়ে আমরা লিখছি সেভাবে কিন্তু পশ্চিম বাংলায় লেখা হচ্ছে না। আমরা যেভাবে চর্চা করছি, এই যে ভাষার বহুমাত্রিকতা আমরা যে করছি, আপনি তো এমন একটা জায়গায় আছেন, এটা আপনি ভালো বলতে পারবেন, একটু বলুন, আমরা শুনি এই ব্যাপারটা। আসলে আমাদের যে আঞ্চলিক ভাষা বলি বা উপভাষার যে বিষয়টা আছে বা আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষাগুলো আছে, এগুলো আসলে সংরক্ষণ করা এখন খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ এটাও তো একটা মাধ্যম, এটা প্রকাশের একটা মাধ্যম। এখন শিল্প সাহিত্যের চর্চার জায়গাতে যদি আমি 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 যদি ব্রাহ্মণ্যবাদ বজায় রাখি, যে না আমি বাদ বাকি ওদেরকে ঢুকতে দিব না, আমার চর্চার জায়গাটা ওই জায়গাটায় হবে না, তাহলে কিন্তু চলবে না। কারণ আমরা জানি আমাদের পুঁথি সাহিত্য কিভাবে রচিত হয়েছিল, আমাদের বটতলার পুঁথিগুলো কিভাবে রচিত হয়েছিল, ইভেন আমাদের মরসিয়া সাহিত্যগুলো যেগুলো লোক অঞ্চলের মানুষের জন্য যে গাথা কাব্যগুলো ছিল, এগুলার ভাষা কিন্তু অঞ্চল ধরে 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 তৈরি হয়েছে। কারণ মানুষের শিল্পের খোরাক কিন্তু তার মতো করে তৈরি হতে হয়। শুধুমাত্র অভিজাত শ্রেণীর জন্য বা ব্রাহ্মণ্যবাদের জন্য আমি প্রমিত রীতিতে সমস্ত কিছু করব, তা তো হয় না। আমি বলছি না যে আমার 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 রচনা শুধুমাত্র আঞ্চলিকতার খাতিরে দুষ্ট হবে, তা না। আমি বলছি যে এই চর্চার জায়গাটাও থাকুক। আমাদের অনেকগুলা মাধ্যমের মধ্যে অনেকগুলা কারণ এই যে বহুমাত্রিকতার কথা বলা হচ্ছে, এই বহুমাত্রিকতার একটা ডাইমেনশন অন্তত এই জায়গাটায় থাকুক যে আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের উপভাষা, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, এগুলো আমাদের শিল্প সাহিত্যের মাধ্যম হোক। আমরা কেন তাদেরকে জায়গা ছেড়ে দিব না? কেন এই মাধ্যমে তৈরি হবে না? তবে সেটি অবশ্যই অনেকগুলো ফরম্যাটের মধ্য থেকে সেটাকে বিচার করতে হবে বা তার অবস্থান তৈরি করতে হবে। তো আমি জানি না। হ্যাঁ দাদা। তো এই ক্ষেত্রে একটু কথায় আসি। আপনার যে এই যে কথাগুলো লোকগাথা, আমাদের যে একটা, এটা তো আমাদের যে সাহিত্যের সম্পদ, আমাদের সাহিত্যের শুরুটাই লোকগাথা থেকে বলা যায়। আপনি যেমন আপনি বাউল শব্দটা নামের শেষে আপনার পদবী যুক্ত হয়েছে। এই যে বৈষ্ণব মতবাদ, চৈতন্যদেব থেকে শুরু, তারপর বিদ্যাপতি, তারপর চণ্ডীদাস, জ্ঞানদাস, দ্বিজদাস, এই যে আমাদের লোকগাথা, এটাও লোকগাথার থেকেই আসা, এইভাবে পদাবলীর যে সাহিত্য। তো আমাদের একটা ক্ষেত্রে আপনি কি খেয়াল করেছেন যে আমাদের লোকগাথার উৎসটা কারা লিখেছেন, এই জায়গাগুলো আমরা মানে তাদের নামগুলো আমাদের অজানা থেকে যাচ্ছে অনেক সময়। আমি আমরা আমি জানতে পারি। আমি আমি দাদা মাঝখানে একদম বলে ফেলি যে আমার যে পারিবারিক পদবি, এটা আমাদের অনেক বছরের ঐতিহ্য। একেবারে আমি বলতে পারবো না ঠিক কত বছরের, তবে আমি যতদূর জানি শ্রী চৈতন্য দেবের একজন অনুসারী ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, যার পারিষদ ছিলেন। তারা তো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেলেন বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য। তো নিত্যানন্দ মহাপ্রভু পরবর্তীতে পূর্ববঙ্গে আসেন এবং উনার একটি ধারা এই অঞ্চলে চলে আসে। তো সেই হিসেবে আমাদের যিনি আমাদের আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, আমরা কেউ কিন্তু জন্মগতভাবে বাউল না। আমরা সনাতন ধর্মাবলম্বীদের যে নিচু শ্রেণী, যারা সমাজে নানাভাবে কি বলে, যেটাকে পরিত্যক্ত ছিল বা অবহেলিত ছিল,
তারা যখন দেখলো যে এই মতাদর্শ বা এই এই যে বাউল বৈষ্ণবীয় যে দর্শন, সেটা তাকে এই জাতপাতের চাইতে অনেক বেশি পরিমাণে জায়গা দিচ্ছে, তখন অনেকে আসলো। যেমন আমার যে দাদু, আমরা আমরা হচ্ছে ফোর্থ জেনারেশন, আমার দাদুর দাদু, ওনারা এসে ধর্মগ্রহণ, ওনারা হচ্ছে গাছ কাঠা যে কুড়াল, কুড়াইল্লা বলা হতো আর কি, যে ওনারা ওই সম্প্রদায় থেকে এসেছেন। তারপরে আমরা রিফর্ম করতে 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 এখন এই জায়গাটা এসেছি। আমি কিন্তু ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের আমাদের মূল কথা কিন্তু, আমার আমার মাকে আমি গান গাইতে শুনেছি, আমার বাবাকে গান গাইতে শুনেছি যে জীব চেতন থাকতে চিন্না লাও, চেতন থাকতে জান্না লাও, কার কোন বাড়ি রে, কার কোন ঘর, চেতন মানুষ দেহে বিরাজে। মানে তোমার দেহের ভেতরেই, তোমার চেতনার ভেতরেই আসল মানুষ বিরাজ করে, এর বাইরে কোনো কিছু নাই। তো আমাদেরকেও ছোটবেলা থেকে এভাবে বলা হয়েছে যে তোমার ভেতরে চেতন মানুষকে তুমি জাগ্রত করো, তাকে তুমি চেনো, কারণ তোমার, তুমি সব, তোমার ভেতরে ঈশ্বর, এবং তুমি নিজেকে শ্রদ্ধা করতে শিখবে তখনই যখন তুমি অন্যকে শ্রদ্ধা করতে শিখবে। আমাদের সাথে কিন্তু মানে বলতে গেলে অনেক অভিজ্ঞতা আছে যে উচ্চ শ্রেণীদের সাথে আমাদের বৈবাহিক বন্ধনের একটা ঝামেলা ছিল বেশ কিছুদিন। এখন যদিও আমরা পড়াশোনা করে অনেকটা ওভারকাম করেছি, আমাদের জেনারেশন এখন আর ওই বৃত্তিতে নেই। যেমন আমাদের পারিবারিক বৃত্তি কিন্তু ভিক্ষা বৃত্তি, কিন্তু সেটা হচ্ছে যে তোমাকে দিন এনে দিন খেয়ে শেষ করতে হবে, দিন এনে দিন খেয়ে শেষ করতে হবে। তো আমি আমাদের অনেক গান আছে, প্রায় সহস্রাধিক গান আছে, সেখানে মারফতি আছে, মুর্শিদি আছে, তরি আছে, দেহ আছে, মালসি আছে, বন্দনা আছে, কয়েকটা স্তরে স্তরে আছে বৈঠকি গান। কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, আমার মাকে বাবাকে বা আরো জেনারেশন যাদেরকে দেখেছি, তারা কখনো অক্ষরে এটাকে লিপিবদ্ধ করে না। কেন লিপিবদ্ধ করে না? কারণ তাদের ধারণা যে এটাকে, তাদের গুরুর নির্দেশ আছে যে এটাকে অক্ষরে লিপিবদ্ধ করা যাবে না, এটাকে চর্চার মধ্য দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চালিত করতে হবে। আমি যখনই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কাজ করব বা এই বিষয়টা নিয়ে কাজ করা যায়, আমার মা আমাকে নিষেধ করলেন যে না, অন্য অনেকে করুক কিন্তু তুমি করবে না, তুমি করবে না, কারণ এটা তোমার, এটা এটা আমার নিষেধ যে তুমি এই জায়গাটায় করবে না, কারণ এটা এটা তোমার কাছে, অন্যের কাছে হয়তো এটা সাহিত্য চর্চার জায়গা, কিন্তু তোমার কাছে এটা তোমার জীবনের ধর্ম। তুমি এই জায়গাটা তুমি অন্য অনেক বিষয় নিয়ে কাজ করো। তো স্নিগ্ধা, এই জায়গায় আমি একটু একটু এই কথা বলে নেই। যে আমি কিন্তু জানি না যে কোত্থেকে আসছে, এই যে মুখে 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 প্রচলিত হচ্ছে, পুস্তকেও লিপিবদ্ধ করা যাচ্ছে না, কলমে লিপিবদ্ধ করা যাচ্ছে না, সেই জায়গাটা আমি ফেরত যাচ্ছিলাম আর কি। সেই জায়গাটা আমিও যাচ্ছি, যে এই যে যে আপনি, আপনার ধর্ম নয়, আপনার সম্প্রদায়গত ব্যাপার আছে, ধর্মীয় ব্যাপার আছে, এখানে এখানে না, কিন্তু যারা গবেষণা করেন, যারা গবেষক, তাদের কাজটা কিন্তু ধরে রাখা যে কারা কাজটা করেছে। এইটা যদি কারো কৃতিত্বটা যদি আমরা না দিতে পারি, যে আজকে তাহলে আমরা যে লিখছি, যে আমরা যে কাজ করছি, আপনি কাজ করছেন, এটা যদি আজকে জখমি ফুলের ঘ্রাণ যদি যে লিখেছেন তার নামটা না থাকতো, তাহলে আমরা কিন্তু স্নিগ্ধা বাউল এখানে ডেকে আনতাম না, আজকে কথা বলতাম না। তার এই যে কাজের কৃতিত্বটা কিন্তু আমাদের মানে হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই লোকাল গাথা গুলোর মানে যারা রচনা যারা করেছেন তাদের নামগুলো, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই যে আপনার সাম্প্রতিক বিতর্ক সর্বতমঙ্গল রাধে বা জগতি রাধে নিয়ে গানে, এই যে সংগ্রহিত শব্দটা আছে, এই যে দেখেন আপনি সংগ্রহিত, এখানে আপনার প্রশ্নটা আপনি আছে এখানে, আপনি একটু শুনে নিন যে পদাবলী মুসলিম কবিও রচনা করেছেন, পদাবলীর অনেক পদ। আফজাল যিনি আছেন উনি খুব ভালো রচনা করেছিলেন, তার কিছু পদ খুবই ভালো। তো সেই ক্ষেত্রে যে পদাবলীর অসংখ্য লিখক মানে লিখিয়ে আছেন, যাদের নাম সংগৃহীত আছে, অনেকের নাই, গবেষকরা চেষ্টা করছেন যে এটা কার বের করার জন্য। তো এই যে যে একটা ধারা, সংগ্রহের ধারা, এই নামগুলো যদি না থাকতো, আজকে কিন্তু আমরা যে বলছি তার পদাবলী, তার লেখা, তার এটা থাকতো না, সবই এই সংগৃহীত চলে যেত। এই যে যারা সংগৃহীত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদের সংগৃহীত চলে যেত। তো এই লোকগাথাটা সেই ক্ষেত্রে যে আপনাকে প্রশ্নটা সেই জায়গায়, যে এই গানগুলোর যারা রচয়িতা তাদের কৃতিত্ব দেওয়ার জন্য, তাদেরকে ধরে রাখার জন্য এই নামগুলি সংগ্রহ করা উচিত কিনা।
আবার আরো একটা বিষয় আছে কাকন্দা এখানে, কারণ একই সময় দেখা গেছে যে একই সুরের কথাটার হয়তো দুই একটি শব্দ এদিক সেদিক করে এক অঞ্চলে একরকম করে গাওয়া হচ্ছে, একই সুরে এক অঞ্চলে তার তার আঞ্চলিক শব্দ দিয়ে গাওয়া হচ্ছে, আবার আরেক অঞ্চলে আরেকভাবে গাওয়া হচ্ছে। আমি যেমন বলতে পারি লালন শাহের অনেক গানের সাথে কিন্তু আমাদের গানের মিল আছে, এবং সুরও আপনার একেবারেই হচ্ছে খুবই কাছাকাছি। জলের উপর পানি না পানির উপর জল, এটা যেমন লালন শাহ করেছে, তেমনি আমাদের এখানেও আমি শুনেছি যে একই সুরের হচ্ছে ভিন্ন শব্দের গান। তো এটা হয়েছে কি যে ওই সময় একটা স্রোত ধারা ছিল, যারা একজন আরেকজনকে প্রভাবিত করেছে বা একজনের মাধ্যমে জিনিসটা আরেক জায়গায় গিয়েছে, এটা আলাদা করা আসলে একটা আমার মনে হয় যে প্রচন্ড গবেষণা ছাড়া এটা আসলে সম্ভব নয়। তবে এখন আমাদের যে যতটুকুন সক্ষমতা আছে, যেভাবে যতটুকুন সক্ষমতা আছে, সেটাকে আমাদের হয়তো কাজে লাগানো উচিত, হয়তো না কাজে লাগানো উচিত। তো স্নিগ্ধা, এই যে যে মানে একটা প্রভাবিতর ব্যাপারটা এখানে আছে, আসলে ভিন্ন ভাবে গাওয়াটাই এখানে বড় কথা। আপনার পদাবলীর ক্ষেত্রে মূল আপনার আপনার যে ধর্ম, আপনার যে সম্প্রদায়গত চিন্তা, এটা মূলত রাধা কৃষ্ণের প্রেম ভিত্তিক। তো আপনি এখানে তো আপনি রাধা কৃষ্ণের প্রেমের বর্ণতা দিতে গেলে আপনার কদম গাছটা আসবে, এখানে তো কদলী বৃক্ষ লিখতে পারবেন না আপনি। আপনি যমুনার জায়গায় তো পদ্মা মেঘনা লিখতে পারবেন না, লিখা যাবে না। বাঁশির জায়গায় তো সেতার লিখতে পারবেন না, রাধা কৃষ্ণের জায়গায় তো আপনি রোমিও জুলিয়েট লিখতে পারবেন। অনুষঙ্গগুলো একই থেকে যাচ্ছে, অনুষঙ্গগুলো সেটাই, আসতে পারে। এইটার বাইরে যাওয়ার তো কিছু নাই, এটা হলো অ্যারেঞ্জমেন্ট, আপনি কিভাবে লিখলেন কিভাবে গাতলেন এই বিষয়গুলো রেখে, এটাই হলো আলাদা আলাদা বৈশিষ্ট্য। সেই জ্ঞান দাস, সেই চণ্ডী দাস বা ভানু সিং, সব আলাদা আলাদা আঙ্গিকেই, কিন্তু ঘটনা তো এক জায়গাতেই, কথা তো একটাই। প্রভাবের কথা বললেন, আপনি তো রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত, আপনার দুইটা উদাহরণই আসলে রবীন্দ্রনাথের কথা থেকে। আপনি প্রভাবটা তো বাদ দিতে পারবেন না, প্রভাবের জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, এখন আবার কবিতায় ফিরে যাই। না ওইটা আসলে আমি আমার যে দ্বিতীয় বইটি গ্রন্থটি আছে শীতের পুরাণ চাদর, সেখান থেকে আমি বলে নিচ্ছি আমার পুরাণে মূর্ধন্য ন, যেটা মাইথোলজি মেন করে, আমি সেটা থেকে একটি কবিতা পড়ছি। এটা আসলে একেবারে অনেকগুলো বিভিন্ন ধরনের কবিতার সমন্বয়। আমি পড়ছি শীতের পুরাণ চাদর থেকে। কবিতার নাম শিরোনামে আছে একদিন সারাদিন উদম দুপুর, প্রতিদিন ভাবি চলে যাব, এক পা আকাশ আর কিছু পাখি, কিছু ঘন্টার দিন, কিছু বয়সী মাছ, কিছু বৎসর একাকী জীবন ধসে পড়া, কয়েকটি ছবির তুল কালামের কিছু মুহূর্ত, এক শতাব্দীর পর আরেক শতাব্দীর ঘর, কিছু বুনো প্রজাপতির প্রথম রং, কয়েক ঘর অব্যক্ত ব্যঞ্জন, কাটাকুটি কথা। একদিন প্রেম ৩৯ ঘোর প্রহর, বাদামের ছোঁয়ায় একদিন খই ফুটানো চিল, কর্কশ কাকের উদম দুপুর, আকাশের দোটানা বিকেল, সিনেমা হলে চেপে ধরা হাত, কিছুদিন সমর্পণ, কিছুদিন বিপদ, গলির মোড়ে ২১ যুবকের অবাক চাহনি, বলতে না পাওয়া অবৈধ চোখ, পড়ার টেবিলে খসে পড়া গোপন চিঠি, একদিন কিছু গরম চায়ের ফাঁদ, বিশ্বাসের উপর নির্ভরতা লুটোপুটি, অহংকার ছবির ঘাম, মুছে আসে কালোটি, যৌবনের পুরুষ পুরনো খামের উল্টো জখম, রাত দিন প্রতিদিন, একদিন মরে যাবার বাসনায়, সহস্র দিনের আমার এই বেঁচে থাকা, একদিন তো পৃথিবী আমার হবে। এই প্রার্থনা সবারই, একদিন পৃথিবী আমার হবে, আমাদের হবে।
তো আহ, আরো কয়েকজন আমাদের সাথে যোগ দিয়েছেন, নামগুলো একটু বলে নিই। শিবব্রত মন্ডল যোগ দিয়েছেন আমাদের সাথে, বলছেন ভালো লাগছে। জাকির খান যোগ দিয়েছেন, বলছেন চমৎকার আলোচনা। মনিরা মনি যোগ দিয়েছেন। মাহবুবুল আলম তো আগেই ছিলেন। মাজহারুল ইসলাম যোগ দিয়েছেন সাথে। তো স্নিগ্ধা, আরেকটা কথা বলে যাই, এই যে যে আমাদের দেখবেন যে আমাদের ইদানিকার কবিতার অবয়ব ছোট হয়ে আসছে, আমরা লিরিক, লিমেরিক, হাইকু এইটাতে চলে যাচ্ছি, এবং হালে শুরু হয়েছে 2 লাইনের কাব্য। আমিও লিখি, হ্যাঁ। এই যে 2 লাইনের কাব্যটা যেন এই যে যে ছোট হয়ে আসার কারণটা কি? আমাদের এই যে অর্থনৈতিক কর্পোরেট বিশ্ব, আমরা কর্পোরেট বিশ্বর দিকে একজন নাগরিক এখন কর্পোরেট বিশ্বের বাণিজ্যটাই আমাদের মূল, আমাদের সময় হাতে কম, সেই জন্য কি কবিতার মানে অবয়ব ছোট হয়ে আসছে স্নিগ্ধা? কর্পোরেট জগৎটাকে তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এখন একেবারেই ধরেন যে আম, কি বলা যায় যে দিনের শুরুটা থেকে দিনের শেষ পর্যন্ত সমস্ত কিছুতেই আমরা কর্পোরেটের ইজমটা দেখতে পাই। আর কবিতার ছোট হয়ে আসার সাথে আসলে আমি কর্পোরেটিজমকে আসলে এক করতে চাই না। এক করতে চাই না, যদি কেউ এরকম স্বল্প কথায় তার তার অভিব্যক্তিকে পরিব্যাপ্ত করতে পারে, সেক্ষেত্রে তার যদি শৈল্পিক ব্যঞ্জনা থাকে, সেটা সেটা অবশ্যই শিল্প বোধের জায়গা থেকে সেটা সঠিক। কিন্তু মানে শিল্পকে কর্পোরেট গ্রহণ করছে, শিল্পকে কর্পোরেট গ্রাস করছে, আমি মানছি। কিন্তু মেনে নিলেও আমার কোথায় যেন একটা ধাক্কা লাগে। এই ধাক্কাটা আসলে আমি জানি না কেন হয়। ওই যে যদি আমরা সেই বোধ টোধের কথা বলি, সেখানে হয়তো কিছুটা লাগে। তবে কবিতার তো আসলে আমরা যদি যেহেতু আমরা এভাবে ভেঙে ফেলছি, যারা ভেঙে ফেলছে, আপনি বলছেন দাদা, আপনিও করছেন, আপনাদের তাইলে আমার মনে হয় যারা এই ফর্মে কাজ করছে, এই ফর্মেটে কাজ করছে, তাদের এই ফর্মেটের জন্য কিছু সংজ্ঞাও প্রতিষ্ঠিত করা প্রয়োজন আমার মনে হয় আর কি, যে এই ফর্মেটটা কি সংজ্ঞায়িত করাও প্রয়োজন হয়ে মনে হয় আমার। এইটা অবশ্য মানে অল্প ছোট লেখার একটা প্রচলন ছিল, বিশেষ করে জাপানিজ হাইকু যেটা ছিল সেখানে এক সময় ছিল এটা। এটা হয়তো আমাদের এখানে জনপ্রিয় হয়ে উঠছে ক্রমেই। আর ছোট জায়গাগুলো বোধহয় মানুষের মাথায় খুব দ্রুত ঢুকে যায় এবং মনে থাকে। আপনি যেভাবে উদ্ধৃত করেন, উদ্ধৃতির জায়গাটায় বোধহয় ছোট লেখাগুলোর একটা মূল্য থাকে। সেই ক্ষেত্রে বোধহয় ছোট লেখাগুলির প্রতি মানুষ আগ্রহ বেশি থাকে, নয় কি? মানে একটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে তাইলে তো ওই যে ওই জায়গায় ফেরত আসতে হয়। প্রথমে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে মানুষকে আকৃষ্ট করা বা পাঠককে আন্দোলিত করা বা পাঠকের কাছে পৌঁছে দেয়া মেসেজিং এর মতো। আসলে রানার তো এখন এসএমএস এ চলে আসছে। আমি সেটাই বলছি যে সমস্ত কিছুই তো কর্পোরেট গ্রাস করছে। আমার সাহিত্যকে গ্রাস করবে না কেন? কিন্তু আমি বলছি যে এই জায়গাটায় যারা কাজ করছে, যেভাবে কাজ করছে, তারা এটাকে সংজ্ঞায়িত করুক নতুন করে, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিক। হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আরো এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ আসুক। কবিতাকে যেমন করে আমরা তন্ময় কবিতা বলছি, মন্ময় কবিতা বলছি, কবিতাকে হেন বলছি, তেন বলছি, আমরা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তের কথা বলছি, সেটাকেও ভাঙছি, গদ্য ছন্দের কথা বলছি, সমস্ত কিছুই ঠিক আছে। নতুন করে যেটি তৈরি হচ্ছে তারও কিছু প্রাতিষ্ঠানিক সাংবিধানিক রূপ প্রতিষ্ঠা পাক, আমি সেটার দাবি জানাচ্ছি আসলে। না, কবিতা তো তাই আসলে। কবিতা এই জায়গাটা মানতে হবে যে না, এটা আপনি যা ইচ্ছা লিখা যায় না। যা ইচ্ছা যদি লিখা যেত তাহলে তো গদ্য ছিল, যে আমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে চাই। কবিতার তো জায়গাটাই ওই জায়গায়। যাই হোক, আর এখন স্নিগ্ধার কাছে চলে আসি প্রিয় কবির ক্ষেত্রে। তার আগে একটু বলে নেই 70 দশকের, এইটা জানার আগে আরেকটু আলোচনাটা আরেকটা জায়গায় নিয়ে যাই। আমি 70 দশকে আমাদের কবিতায় যেভাবে, আমাদের ভূখণ্ডে যেভাবে একটা আন্দোলনের মতো সৃষ্টি হয়েছিল, কবিতাটা যে জায়গায় ছিল, এই দশকে এসে আমরা কি সেই জায়গাটা ধরে রাখতে পেরেছি স্নিগ্ধা? উম আসলে আমি কোন জিনিসটাকে ধরতে পারছি, এটা যেমন এটার জন্য কিছু সময় প্রয়োজন। কারণ আমার মনে হয় যে আহ, আহ, শিল্পের যে জায়গাটা বা একটা কিছুর
ফল পাওয়ার জন্য যতটুকুন সময়কে সময় দিতে হয়, সেটা হয়তো আমরা আরো কিছুদিন পরে পাবো। মানে বিশেষ করে এই এখনকার আম যেই চলনটা এটা কোন দিকে যাচ্ছে, কতদূর যাচ্ছে? এটার জন্য আমাদেরকে আরো কিছু ও দূর অগ্রসর হলে আমরা সেটা করতে পারবো। যেমন বলা হয়ে থাকে যে চলচ্চিত্র সবসময় তার সময়ের চাইতে ২০ থেকে ২৫ বছর এগিয়ে থাকে। ২০ থেকে ২৫ বছর আগের সময়কে রিপ্রেজেন্ট করে। আর আমার এক্ষেত্রে মনে হয় যে আমরা এখন কি চর্চা করছি, কিভাবে দেখছি, আমাদের সময়কে আমরা কিভাবে লালন করছি, কিভাবে আমাদের জীবন কিভাবে আমরা আমাদের আ আ শব্দের মধ্য দিয়ে আমাদের জগৎটাকে তৈরি করছি, সেটার জন্য আমাদের আরো কিছু সময়ের ব্যবধান লাগবে। তারপরে কি আমরা দেখতে পারবো যে এই দশকে আমরা কি করতে পেরেছি বা আমাদের কি করা উচিত ছিল সেই জায়গাটা তৈরি হতে। এখন প্রিয় কবির জায়গাটায় আসি। প্রিয় কবি কে? আমার আসলে আমি যাই পড়ি আমার ভালো লাগে। একেবারে সত্য কথা যে আমি যখন মানে আমার তো কিছু লিটারেচার ছাত্রী হিসেবে কিছু বাধ্যগতভাবে কিছু পড়তে হয়েছে। আ সেখানে আমি যখন জসীমউদ্দিন পড়েছি আমার অসাধারণ লেগেছে। আমি যখন সুধীন পড়েছি তখন আমার আরো অসাধারণ লেগেছে। আমি যখন বিষ্ণুদে পড়ছি তখন ভালো লাগছে। তবে জীবনানন্দে এসে কেমন যেন মানে আটকে যায় আরকি আংটার মতো করে। মনে হয় যে এ এম এ উনি না লিখলে হয়তো আমি লিখতে পারতাম বা এই জায়গাটা এরকম আরকি। জীবনানন্দের সাথে একটা আত্মিক সম্পর্ক অনুভব করি। আর রবীন্দ্রনাথকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। ইভেন নজরুলকেও আমি ভালোবাসি। আ সমকালীন অনেক কবির লিখাই আমার ভালো লাগে। তাদেরটা পড়ি, ভালো লাগে। আম আমার আসলে যেই লিখে তার লিখাই ভালো লাগে। মানে তার দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টাটা আমি করি না। ভালো লাগা, ভালোবাসা পর্যন্তই রাখি। কারণ একজনের কাছ থেকে আমি আসলে কারো দ্বারাই প্রভাবিত হতে চাই না। আ কারণ আমার মনে হয় যে একটা জায়গায় নিজস্বতা বা মৌলিকত্ব বজায় রাখা খুব বেশি প্রয়োজন। তো এই জায়গার এখন পরে আরেকটু আলোচনা আসবো, গানের কথায় আসবো। স্নিগ্ধা বাউল যেহেতু বৈষ্ণব ঘরানা, গানের সাথে সম্পর্ক থাকার কথা। কবিতা শুনে তারপর এই জায়গাটায় চলে আসবো। আগে কবিতা শুনে নিই আরো দুটো। ২ টা কবিতা পড়তে হবে। আমি পড়ছি আঁধারে নত যেন ক্ষণ। পায়ে, পায়ে এগিয়ে চলে বয়স। নির্লিপ্ত স্মৃতির মতো জড়িয়ে রাখি ১ম ভালোবাসার স্বপ্ন। বসন্তের উত্তাপে সবুজ ছোঁয়া, নীল হৃৎপিণ্ড। ঘুমন্ত দেবদারুর মতো চোখে, মুখে মুছে ফেলি টপকে আসা জল। ভালো না লাগার ক্ষণে তুলে নেই গাঢ় সবুজ রঙের কলম। খুঁজি আবারও বসন্ত। ফিরবে ১ম যৌবনের পুরুষ, দিক থেকে দিগন্তে আমার একাকিত্বের বদ্ধ ঘরে। ভুল সংলাপ তুলে দিয়ে কারো হাতে খুলে দেখি অদৃশ্য ঘরে লেলিহান জানালার কাছে এক প্রেমহীন প্রেমিকের ভাগ্য। চলে যায় বসন্ত। বাড়ে যত নির্মোহ মেঘ। সময় কেড়ে নেয় তার আর আমার কথার পাণ্ডুলিপি। যে কথায় দ্বার খুলে যেত শত কোটি ভোরের। আজ অভ্যস্ত মুদ্রা গিলে খায় আমার রৌদ্র দগ্ধ দিন। ভালোবাসার ঘুমহীন ক্লান্ত মন কেড়ে নেয় খুচরো শব্দের লেনদেন। আকণ্ঠ আধারের কাছে নত যেন কবিতা আমার গেরস্থালি। আজীবন আকণ্ঠ আধারের কাছেই নত যেন থাকবো। আমার শীতের পুরান চাদরের একেবারে ১ম দিকের একটি কবিতা আমি পড়তে চাচ্ছি। আ যে কবিতাটার নাম 'সংখ্যা তত্ত্ব'। ছোট একটি কবিতা কিন্তু আমি সেই কবিতাটা পড়তে চাচ্ছি। ঠিক আছে, আমরা আমি শুনি। আমি আগের নম্বরে নেই। জৈবিক রূপান্তর, সংখ্যা সবই বেড়েছে। চর্বির ভাঁজে জমেছে সময়ের স্তর। ৩২ নম্বরের ব্র্যান্ড আমার মালিকানা ছেড়েছে। ছেড়ে গেছে একক প্রেমিক সংখ্যা। নতুন নম্বরে আছি আমি আর আমার গতি। তবু পুরনো কেউ ছুঁয়ে যায় আমাদের শৈশবে পাঠ্য ইংরেজি বইয়ের অ্যাপ্লিকেশনের মতো। On the half of the people বোদা উপজেলা পঞ্চগড়। পড়েছিলাম সেখানে নলকূপ চাই। মৃত্তিকার সতীশ ছেড়ে বেরিয়ে আসবে রসালো জল। অমৃত ভাবনায় বয়ে যাবে ভূমিজ সন্তান কামজ সংখ্যা তত্ত্বের চর্চার জীবনে।
চমৎকার লেখা। তো গানের ক্ষেত্রে আসি। বৈষ্ণব ঘরানার একজন সহজিয়া সম্প্রদায়ের গানটা স্বাভাবিক, কেন গান হচ্ছে না কেন? গানটা আসলে আমি একেবারে সরল স্বীকারোক্তি করি যে আমাদের প্রত্যেক বুধবার আমাদের বাড়িতে বৈঠকি গানের আসর বসতো। কিন্তু আমার আমি জানি না কোনো কারণে আমার মা বা আমাদের পারিবারিকভাবে যারা আমাদের জেনারেশনটাকে একটু পড়াশোনায় এটা সেটা তোমাদের এই দিকটাতে হচ্ছে মনোযোগ দিতে হবে। আর আমার ক্ষেত্রে বিশেষ করে হয়েছে যে ছোটবেলা থেকে একটু রেজাল্ট ভালো করতাম। ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম। তো এটাকে আমি আমার গুণ হিসেবে দেখছি না। সেই কারণে মা যেন আমাকে একটু আরো মানে এগুলার থেকে বাইরে রেখেছেন। একেবারেই বাইরে রেখেছেন। যে কারণে আসলে ১ম ওই সারগামের পর আর কোনো কিছু আসলে হয়ে ওঠেনি। আমার বাবা চমৎকার গান গান, আমার মা চমৎকার গান গান। তারা এখনো চর্চা করেন। কিন্তু আমার ক্ষেত্রে আসলে হয়ে ওঠেনি। হয়তো আমি কবি হব বলে ওইটা হয়ে ওঠেনি। না, এটা তো জেনেটিক্যালি হওয়ারই কথা, গুনগুন তো চলে আসারই কথা, আর না আসার সেটা তো কথা। আসে, সেটা আসে কিন্তু সেটা এরকম পাবলিক প্লেসে একেবারে লাইভে করার মতো না। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের তো এখন যে ধারাটার কথা আমরা আলাপ করলাম, যে আমাদের যে ধারাটা চলছে এখন, যে এটা কি কবিতার যে অবস্থা চলছে নির্দিষ্ট কোনো ধারায় আমরা নেই, আমাদের কি এই সময়টাকে কি আমরা নিরীক্ষা কাল বলতে পারি, পরীক্ষা নিরীক্ষার সময় কবিতা নিয়ে এটা? হ্যাঁ দাদা, এটা আসলে বলা যায়। আমার মনে হয় যে আমরা মানে অনেকগুলা পারিপার্শ্বিক বিষয় জড়িত, তো তো এখানে আসলে আমরা ঠিক নিরীক্ষা কারণ আমি বলবো যে এমন একটা সময় যে সময়টাকে আহ, যে কোনো রূপে হচ্ছে রূপান্তর করা যেতে পারে আর কি। এটা একটা অনেকটা কাদামাটির দলার মতো অবস্থা। এখানে অনেকে অনেক কিছু দিচ্ছে এবং সেটা হচ্ছে আহ সেটা মিলে একটা পিণ্ড তৈরি হচ্ছে এবং দিন শেষে এটার আসলে কি রূপ দাঁড়াবে আমরা যেমন দর্শকের কথা বলছি। আহ, আমি আসলে এই জায়গাটা একটু কনফিউজ, যদিও আমি লিটারেচারের টেক্সট পড়ে আসছি দর্শকের বৃত্তান্ত। কিন্তু আমার মনে হয় যে দর্শক থাকবে ইতিহাসের পাতায়, সাহিত্যের পাতায়, কেন দর্শক থাকবে? এটা এটা আমার একটা অভিমত। আমি বলছি, আমি বেশি কন্ট্রোভার্সি তৈরি করতে চাই না। আর একটা বিষয় হচ্ছে যে সাহিত্য সাহিত্যের যে বিষয়গত বিষয় যেগুলো আছে, আম সেই জায়গাটা আমরা আসলে আম অন্য অনেক সামাজিক অস্থিরতার মতো আমাদের সাহিত্যেও বেশ কিছু অস্থিরতা আছে। এখন আমি অনেককেই দেখতে পাই যে আ এটাকে বলা যায় যে উম মানে লিখছে কিন্তু আ তার আ আ তার অভিব্যক্তি বা তার অভিপ্সা কি? এই জায়গাটা থেকে সে কি মেসেজটা দিচ্ছে আমার জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য? সে মেসেজিং এর জায়গাটা কি? এই জায়গাটা কিছু ঘাটতি থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা কথা বলি, ঠিক আপনার সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি, আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি, এই যে যে এই সময়টা এক ধরনের বিভ্রান্তির মধ্যে আমরা আছি, একটা এক ধরনের বিভ্রান্তি কালও বলা যায়, হ্যাঁ, বিভ্রমের কাল বলা যায়। যে এখানে কিছু কিছু আপনি মেসেজের কথা বললেন, আমরা কবিতার মধ্যে আসলে অনেক লেখার মধ্যে মেসেজ খুঁজে পাচ্ছি না লিখতে গিয়ে। অনেক শব্দ আছে, সুন্দর বাক্য আছে, শব্দ চয়নটা সুন্দর হচ্ছে, গাঁথনি সুন্দর, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা মেসেজটা খুঁজে পাচ্ছি না যে কি বলতে চাচ্ছেন উনি। এই যে যে কবিতার মেসেজ দেওয়ার প্রতিটা লেখারই একটা উদ্দেশ্য থাকে, মেসেজ পৌঁছানো, আমি কি বলতে চাই মানুষকে জানানো। সেই মেসেজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রচন্ড একটা ঘাটতি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা আপনি কি বলেন? এই জায়গাটায় আমি আমি আসলে আমার একটা কবিতা পড়তে চাই। এটা আমার যে সেকেন্ড বইটা সেখানে আম উম কবিতাটার নাম হচ্ছে 'জেনে রাখা যায়'। আ আ আমাকে অনেকেই, আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাই বলবে যে, "এই কবিতাটা আর কত পড়বি?" কিন্তু আমার মনে হচ্ছে যে আ যে মেসেজের কথা আসছে এবং যে সময়টা আমরা পার করছি, এই সময়টা আমি সেই ২০১৮ তে আমি এটা ধরার চেষ্টা করেছি। কবিতার নাম শিরোনাম 'জেনে রাখা যায়'। আমি প্রতিদিন ধর্ষিত হই। আপনার চোখের বিচ্ছিন্ন গতি যখন আমায় ওড়না টানতে বাধ্য করে, আমি ধর্ষিত হই। প্রতি প্রহরে আমি মানিয়ে নিই। ইঙ্গিতে যখন আপনি এটা সেটা বলেন, আমি অষ্টম শ্রেণীর অবুঝ বালিকার মতো বসে থাকি। বিশ্বাস করেন, আমি ধর্ষিত হই। আমি প্রতিদিন অসম্মানিত হই।
নতজানু হই আঁধারের কাছে, বিশ্বাসী মানিয়ে নেই আমার শ্যামল চামড়ার ধর্ম। আমি বিচলিত হই, যেহেতু আপনি সাবলীল। সুসজ্জিত ঘরে আপনি একা, আমি বেরিয়ে এলে যে মুচকি যৌন হাসি, আমি বিচলিত হই। আমি ধর্ষিত হই। খুচরো ফেরতের বাহানায় হাত ছুঁয়ে যে পৈশাচিক আনন্দ আপনি অনুভব করেন, আমি তখনও ধর্ষিত হই। নারী দেহের ছবি, নারীকে পাঠিয়ে যে অভিযান আপনার, আমি তাতেও ধর্ষিত হই। ইঞ্চি কয়েক মাপের যে অশ্লীল বক্তব্য আমাকে আপনার আত্মজ রাস্তায় ছুড়ে দেয়, আমি তখনও ধর্ষিত হই। আমার কথা আমি বলতে পারি না, আমি তো ধর্ষিতই। এই ক্ষেত্রে কথা চলে আসে এই যে অশ্লীলতার ব্যাপারগুলো যে আছে আমাদের ওখানে। এখন কবিতায় দেখা যাচ্ছে এক ধরনের স্ল্যাং ইউজ হচ্ছে, খুব বেশি স্ল্যাং ইউজ হচ্ছে, বা কেউ কেউ স্ল্যাং ইউজ করছেন ইচ্ছাকৃতভাবে। তো এই যে স্ল্যাং ইউজের জায়গাটা, যেখানে ব্যবহারের জায়গাটা চলে আসছে, যে অশ্লীল শব্দ, এইটা কি খুব বেশি প্রয়োজন আসলে এইটা? না, এটা কবিতার জন্য একদমই প্রয়োজন না। তবে কিছু, কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে ওই যে ট্রানজিশন পিরিয়ড এর কথাটা আপনি বললেন যে আম একটা আ উম একটা আমরা একটা অতিক্রমিক কালের মধ্যে আছি। যে সময়টাকে আমরা অতিক্রান্ত করে যাচ্ছি এবং সেটা হয়তো এখন স্থির নয়, একটা অস্থির পর্যায়ের মধ্যে। সেই ক্ষেত্রে শব্দের সূচিগ্রস্ততা আমার মনে হয় যে বেশিরভাগ লেখকই আ মানবেন না এবং আ যেহেতু দৈনন্দিন জীবনেও বেশ কিছু অস্থিরতা আছে। আ আ সেই জায়গা থেকে আমার মনে হয় যে মনোজাগতিক কিছু বৈকল্য আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ আমি যে লিখছি আমি কিন্তু পাঠক। আ আমি কিন্তু মানে লেখকের বৈশিষ্ট্য হচ্ছে যে একজন লেখক একাধারে যেমন লেখক তেমনি তিনি পাঠক। যিনি পাঠক তিনি তো পাঠকই। যিনি লিখছে তিনি লেখক এবং পাঠক। ২ টা সত্তা তার ভেতরে কাজ করছে। সুতরাং এই যে এই ২ টা সত্তার যে বিষয়, এই ২ টা সত্তা তার মধ্যে কখনো, কখনো কনফ্লিক্ট তৈরি করতে পারে বা তৈরি করে। এটা আমি সিউর আমি নিজেকে দিয়েই বলছি। অন্য কাউকে দিয়ে বলছি না। সেক্ষেত্রে মাঝে, মাঝে শব্দের যে সূচিগ্রস্ততা সেটা কেটে যায়। সেটা অকপট হয়ে যায় অনেক সময়ই। তবে এটা জরুরি নয়। এটা কখনোই জরুরি নয়। কারণ আ আ শিল্প ও শিল্প শিল্পে এই জিনিসটা থাকবে না তা না। কিন্তু থাকবে শিল্পসম্মতভাবে থাকবে। এই যে মনোজাগতিক বৈকল্যের কথাটা আপনি বললেন, এই যে আপনার আগে যে কবিতাটা শুনলাম সেখানে ধর্ষণ শব্দটি আছে। আমরা এমন একটা সময় পার করছি যেখানে আমাদের একটা জায়গায় আমরা হয়তো আধুনিকতার কথা বলছি, সভ্যতার কথা বলছি, অসাম্প্রদায়িকতার কথা বলছি। আরেক জায়গায় দেখা যাচ্ছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঝকঝকে হচ্ছে, তকতকে হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে। সেই ক্ষেত্রে যে আমাদের এই যে মনোজাগতিক বৈকল্যটা আমরা লক্ষ্য করছি, আমাদের আগের দিকে চলে যান, আমাদের এক সময় পর্দা মুড়িয়ে গরুর গাড়ি করে মেয়েদের রাস্তায় মানে চলাচল করতে হতো, বা রিক্সায় পর্দা দিয়ে চলাচল করতে হতো। অথচ সেই সময় কমিউনিস্ট নেতারা দেখা যেত যে তারা ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষের সাথে মিশছেন, মানুষ তাদেরও সম্মান করছে তাদের সততার জায়গা থেকে। তখন কিন্তু আমাদের এই যে ধর্ষণ, এই যে অশ্লীল শব্দ, এই যে সামাজিক যে একটা অবক্ষয় বলতে স্খলন বলতে পারেন, শব্দটা স্খলন বললে বোধহয় ভালো হয়। তো সেই সময় যদি আমরা মানে সো কল্ড অসভ্য হয়েও এখন যাদের সভ্যতার কথা বলছি, আধুনিকতা মানে পূর্ব আধুনিক হয়েও যদি আমরা এটা হতে পারি, উত্তর আধুনিক সময়ে আমাদের এই অবস্থা কেন, এটা যদি একটু বলতেন স্নিগ্ধা। স্নিগ্ধা কি শুনতে পাচ্ছেন? দর্শক, বোধহয় একটু নেটের সমস্যার জন্য সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে আমাদের। আমরা কথা বলছিলাম স্নিগ্ধা বাউলের সাথে, শুনছিলাম তার কথা, তার সাম্প্রতিক কবিতাগুলো শুনছিলাম, তার বই থেকে বইয়ের কবিতাগুলো। তো আশা করছি স্নিগ্ধা ফিরে আসবেন, সংযোগটা আবার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। হ্যাঁ, স্নিগ্ধা ফিরেছেন। হ্যাঁ স্নিগ্ধা, সংযোগটা কেটে গিয়েছিল। হ্যাঁ। তো আমরা কথা বলছিলাম। আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন কিনা জানি না, আমি বুঝতে পারলাম।
আচ্ছা, সেইটা বলছি, আমাদের এই সময়ের সাথে ওই আমাদের আগের সময়টার পার্থক্য করছিলাম আমরা। এখানে আমরা অনেক, এখন আমরা অনেক আধুনিক, অনেক সভ্য, আমরা অনেক কিছু জানি, কিন্তু একসময় আমরা অনেক কিছু জানতাম না। আমাদের সেই আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, মেয়েরা পর্দা করতেন, হিন্দু বলেন মুসলিম বলেন যারা ছিলেন সেই পর্দায় মুড়িয়ে বের হতেন। তারপরে এটা ছিল, কিন্তু এখন আমরা আধুনিক হয়েছি। তারপরেও যে আপনার মনোজাগতিক বৈকল্যের শব্দটা বলেছিলেন এর আগে, মনোজাগতিক বৈকল্যটা কিন্তু বেড়েছে, কমেনি কেন? এটা কেন? আমরা আধুনিক হচ্ছে, আমাদের বৈকল্যও বাড়ছে, এই যে দ্বিমুখিতা, দ্বি আচরণ, এটা কেন? ওই যে একটা ট্রানজেকশন পিরিয়ডের কথা আমরা বলছি, যে আমরা যদি আমি সমস্ত কিছু বিবেচনা করি, যে বিজ্ঞান আমাকে কত দূর নিয়ে গেছে, আমার শিল্প সাহিত্য সংস্কৃতি আমার জন্য কতটা রেখে গেছে, আলাদা করে আমাকে ভাবতে হচ্ছে না, আমি নতুন করে কোনো ফিলোসফি তৈরি করছি না, আমি 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 নতুন করে কোনো কিছু তৈরি করছি না। আর সুতরাং আমার তাইলে আমার আমার সৃষ্টিশীল জায়গাগুলো কি করবে তখন? তখন ওই যে নিজের সাথে নিজে দ্বন্দ্ব তৈরি করছে, এবং সেই দ্বন্দ্বটাই তার ভেতরে এক ধরনের বৈকল্য তৈরি করছে। আমি এটাকে অনেক ক্ষেত্রেই বলতে চাই যে আমাদের যথেষ্ট ফিলোসফির নতুন দর্শন, নতুন তত্ত্ব, এই জায়গাগুলোর অভাব আছে, এবং এটাকে অনেকটা আরো আবারও করে তুলছে আমার মনে হয় আর কি। তো এই ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের যে চিন্তা, যে দার্শনিক চিন্তা বলেন, সেই চিন্তার সমন্বয়টা হচ্ছে না, বা সমন্বয়ের অভাব রয়েছে বলেই কি মনে হচ্ছে না? যে হ্যাঁ, আপনার কথা অবশ্যই অনুযায়ী সমন্বয়টা করা প্রয়োজন এখন। প্রয়োজন, এবং সবচেয়ে সংকটের জায়গাটা হচ্ছে যে সমন্বয়টা করবে কে? মানে বিড়ালের গলায় ঘন্টা তো বাঁধবে, এই ঘন্টাটা ঘন্টা বাজে। বাঁধা, হ্যাঁ, ঘন্টা বাঁধার লোকের আসলেই সমস্যা। তো স্নিগ্ধা, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আমরাও আপনার কবিতাও শুনতে চাচ্ছি, অন্তত আরো একটা কবিতা শুনি, তারপর আমরা শেষের দিকে যাই। আমাদের 1 ঘন্টা পেরোচ্ছে, মানে আরেকটা কবিতা মনে শুনে। হচ্ছে না কিন্তু এখন তো আমরা এতক্ষণ ধরে কথা বলছি, অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে না যে প্রায় 1 ঘন্টা ধরে আমরা কথা বলছি। হ্যাঁ, এটা কথা হলে কথার জায়গাটা এরকম, যদি কথা হয়ে যায় বোঝা যায় না কখন সময় চলে যায়। হ্যাঁ, আমরা স্নিগ্ধার কবিতা শুনি। আমি আমার সর্বশেষ যেই আহ, জখমি ফুলের ঘ্রাণ থেকে একটি ছোট্ট কবিতা পড়ছি। কবিতার নাম পেট পদ্ম। ভাতের ড্যাগের কি পাতলা ওম, সাদা সাদা যেন কামিনী ফুল, কাইল্লা হাতখান 5টা তলোয়ারের লাহান, খাবলায় দিন রাত যেন ওম, পাত পাতায় সিথানে লাল গামছায়, চক্ষের ওম নামে, আহা ওম, তরতরাইয়া নামে রাইতের ফুল, আহা তাল পাতার ওম, ওম আহা ভাপ যেন মানুষ আর ভাত, আহা ডুমরা ফুলের ওম, নিশুতি রাইতের ওম, ভাত ভালো লাগে আর লাগে শীতের ওম, পেট পদ্য চুরি হইয়া যায়, গতর নামা ঘুম। ভাতের থেকে বড় কাব্য বোধহয় আর কিছু নেই, আর নেই। ক্ষুধার থেকে সবচেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। এরপরে আর কিছু নেই আমার কাছে মনে হয় অন্তত। হ্যাঁ, তো স্নিগ্ধা বাউল, আমাদের তো সময় শেষ। তো এই সময়, শেষ সময়ে শেষ প্রশ্নটা করি, গতানুগতিক প্রশ্ন। গতানুগতিক দিয়ে শুরু, গতানুগতিকতায় শেষ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আসলে কবিতা বা সাহিত্য চর্চার জায়গাটাকে কখনোই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্র হিসেবে নেইনি বা নিব না। আমার মনে হয় যে মানে একেবারেই হচ্ছে প্রচলিত অর্থে যেটা বলে যে আমি আমার 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 যে প্রচন্ড অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে আমার প্রেমের মধ্য দিয়ে। আমার মনে হয় যে আমার প্রেম হচ্ছে আমার প্রচন্ড প্রাপ্তি, এবং আমার প্রেমই হচ্ছে আমার চরম অপ্রাপ্তি, এবং এই দুইটার যে মিলন, দুইটার যে সমন্বয়, দুইটার যে উপস্থিতি, এটি আমাকে তাড়িত করে অনেকভাবে। এবং ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আরো হচ্ছে ভালো ভালো করে মানুষকে ভালোবাসবো। আর এই তো আমি ছেড়ে দিয়েছি জীবনকে জীবনের মতো করে, যেভাবে আমার বাড়ির পাশে মেঘনা নদীটা বয়ে যায়, আমি সেভাবে বয়ে যাবো। এর চাইতে বেশি কিছু না। তবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি শিল্প সাহিত্য কবিতাকে কখনোই বাহন করিনি বা করবো না।
এই যে মেঘনা নদী, মেঘনা কিন্তু একদিকে ভেঙে যায়, একদিকে গড়ে যায়। এখন যদি স্নিগ্ধা গড়ার দিকে যায় তাহলে ভালো, কিন্তু ভেঙে দিয়ে যাওয়ার দিকে গেলে, ভাঙনের দিকে গেলে ভালো না। এখন আমি তো সেটাই বললাম যে আমার প্রেম যেমন আমার পরম প্রাপ্তি, আমার প্রেম তেমন আমার চরম অপূর্ণতা। তো ২ টার সমন্বয়েই তো জীবন। ওইভাবেই চলছি আরকি। যেমন আজকে আপনার সাথে আপনার নাম এত শুনেছি, কখনো এরকম কথা বলবো মনে হয়নি, হয়ে গেছে। আ এরকম করে, করে জীবনে বাঁকে, বাঁকে অনেক কিছু তৈরি হয়ে যাবে। তারপর জীবন একদিন থেমে যাবে। তবে আমার মনে হয় জন্মটাই সত্য। মৃত্যুটা আ মৃত্যুকে আমি সত্য হিসেবে ধরতে চাই না। দর্শক, স্নিগ্ধা আসলে গড়ার দিকে যাচ্ছেন, উনি গড়বেন। যেহেতু জীবনটাকেই উনি সত্য বলে ধরেছেন, এবং প্রকৃত সত্যটাই হলো জীবন, মানুষ মারা যাবে, এটাই হলো সত্য, এবং কি করে যাচ্ছেন এই জায়গাটাই বড় জায়গা এখানে। তো স্নিগ্ধা বোধহয় সেটাই করতে চাচ্ছেন। তো স্নিগ্ধা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি অংশুমালীর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি আসলে অনেকদিন ধরে অংশুমালীতে লিখছি বা লিখি, চেষ্টা করি যখনই সময় পাই। তবে অংশুমালী অনেক ফোর্স করে, লিখা দেন, লিখা দেন, লিখা দেন। আসলে লিখাটা আসলে দেয়াটা তো আসলে বললেই লিখা দেয়া যায় না। তারপরেও আমি আমি জানি অংশুমালীতে অনেকে আমাকে খোঁজেন, সার্চ করেন। তাদের জন্য আ উম তাদের জন্য এবং যারা অংশুমালীর রেগুলার পাঠক বা যারা দেখছেন, সবার জন্যই অনেক ভালোবাসা রইলো। আমার জন্য সবাই ভালোবাসাই রাখবেন। যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ স্নিগ্ধা বাউল। আমরা শেষ করার আগে আমাদের সাথে আরো ২-৩ জন কমেন্ট করেছেন, যোগ দিয়েছেন, তাদের নামগুলো বলে দিচ্ছি। আমাদের সাথে সর্বশেষ যোগ দিয়েছেন লতা নাহার, তার আগে যোগ দিয়েছেন মেহেদী হাসান সোহেল, মেঘ অদিতি যোগ দিয়েছিলেন আমাদের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অংশুমালীর দর্শকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, অংশুমালীকে সাথে এইভাবে সহযোগিতা করার জন্য, সাথে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। সেই সাথে স্নিগ্ধা বাউলকে ধন্যবাদ অনেকটা সময় আমাদের সাথে কাটানোর জন্য, দেওয়ার জন্য। তো দর্শক, ধন্যবাদ আবারও স্নিগ্ধা। তো দর্শক, আপনারা এই প্যান্ডেমিকের সময়, মহামারীর সময় খুব সাবধানে থাকবেন। আবার বাড়ছে, আপনারা মাস্কটা পরবেন, সামাজিক দূরত্বটা বজায় রাখবেন। এটা আমাদের জন্য এখন জরুরি, বেঁচে থাকাটা। স্নিগ্ধা যেমন বললো যে জীবনটাই গুরুত্বপূর্ণ, বেঁচে থাকাটা জরুরি। বেঁচে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো। অতএব সেই দিক চিন্তা করে আপনারা সুস্থ থাকার চিন্তা করবেন, এবং সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে আরো কোনো ব্যক্তিত্বের সাথে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।